হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গুরু। 2 নম্বর প্রশ্নটি বলছে যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি সংখ্যা রয়েছে, সংখ্যা দুটো হচ্ছে ধনাত্মক এবং অযুগ্ম এবং ক্রমিক। শর্ত আছে, ধনাত্মক সংখ্যা কোনগুলো যাদের সামনে মাইনাস থাকবে না, এবং অযুগ্ম সংখ্যা কোনগুলো যাদেরকে জোড়া জোড়া করা যাবে না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে না। কেমন? 10 একটা যুগ্ম সংখ্যা, 20 একটি যুগ্ম সংখ্যা, কিন্তু 15 অযুগ্ম সংখ্যা, 17 অযুগ্ম সংখ্যা। তো এখানে দেখো যে একটা অযুগ্ম সংখ্যা আমরা ধরলাম x, ধরা যাবে, নাও যেতে পারে। তোমাকে আমি বললাম 16 একটি সংখ্যা, আমি ধরে নিলাম একটা অযুগ্ম সংখ্যা দুটো অযুগ্ম সংখ্যার গুণ করতে হবে, দিয়ে এটা পাবো আমরা। তাই একটি অযুগ্ম সংখ্যা সমান x, এটা কি ধরতে পারি? ধরতে পারি না। কেন ধরতে পারি না? আমি ধরলাম x, তুমি বলবে স্যার x সমান যদি 16 হয় তাহলে সেটা অযুগ্ম সংখ্যা দাঁড়াবে না? দাঁড়াবে না, মোটেও দাঁড়াবে না। তাহলে কি করতে হবে? এই 16 এর সাথে যদি আমরা 1 যোগ করে নিই তাহলে কত দাঁড়াবে? 17। তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যা x প্লাস 1, তাহলে x এর মান যতই ধরো 17 দাঁড়াবে, অযুগ্ম সংখ্যা দাঁড়াবে? তাও দাঁড়াবে না। কেন? যেমন ধরো x এর মান আমি ধরলাম 15, তাহলে তার সাথে যদি আমরা 1 যোগ করে নিই তো কত দাঁড়াচ্ছে? 16 দাঁড়িয়ে গেল না? তাহলে 16 টা আবার কি হচ্ছে? অযুগ্ম সংখ্যা হচ্ছে না। তাহলে একটাই উপায়, কি? 2x প্লাস 1। এখন তুমি x এর যে কোনো মান ধরো, এখানে সংখ্যাটা কিন্তু গিয়ে দাঁড়াবে অযুগ্ম। কেমন? এখন যদি আমরা x এর মান 16 ধরে নিই তাহলে 16 ইন্টু 2 প্লাস 1 কত হবে? 16 দিয়ে 32, 1 33। তুমি বলবে স্যার x এর মান 16 ধরলেন তো অযুগ্ম দাঁড়াচ্ছে, তাহলে 15 ধরুন তো। 15 ধরো, 15 দিয়ে 30 প্লাস 1 সমান 31, তাহলে এটিও তো অযুগ্ম সংখ্যা একটা। তাহলে 2x প্লাস 1 যদি আমরা একটা অযুগ্ম সংখ্যা ধরি তাহলে x এর যে কোনো মানের জন্যই সংখ্যাটা কিন্তু অযুগ্মই থাকবে সব সময়। ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা অযুগ্ম সংখ্যা x ধরি এবং সেইভাবে এগুলোর অঙ্কটা হবে না, তাই না? তাহলে কিভাবে করতে হবে? শুধু x প্লাস 1 ধরলেও হবে না, 2x প্লাস 1 ধরতে হবে। তাহলে 2x প্লাস 1 ধরলে x এর মান যাই ধরবে তোমরা সব সময় যোগ বিয়োগ করে দেখবে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে অযুগ্ম সংখ্যা। এবং অন্য একটি অযুগ্ম সংখ্যা নিতে হবে, দুটো অযুগ্ম সংখ্যা নিতে বলা হয়েছে, তাই না? তাহলে প্রথমটি আমরা ধরলাম একটি অযুগ্ম সংখ্যা 2x প্লাস 1, অন্য অযুগ্ম সংখ্যা সমান কত হবে? একটা অযুগ্ম সংখ্যা আমি তোমায় বললাম 15, এর ঠিক পরের অযুগ্ম সংখ্যা কত বলো তো? 17 না? তারপরে 19। তাহলে একটা অযুগ্ম সংখ্যার সঙ্গে তার পরে অযুগ্ম সংখ্যাটা নিতে হলে কত বেশি নিতে হচ্ছে? 2। 15 দিয়ে 17, 17 দিয়ে 19, 19 দিয়ে 21, 2 দিয়ে করে বাড়াতে থাকলে অযুগ্ম সংখ্যা পেতে থাকবো আমরা। 1 বাড়ালে 15 1 16, 16 তো অযুগ্ম হলো না। তাহলে 2 যে কোনো অযুগ্ম সংখ্যার সাথে আমরা 2 যোগ করে নিলে পরের অযুগ্ম সংখ্যাটা ঠিক পেয়ে যাব। যদি 4 যোগ করি তাও পাবো, 15 4 19, ওটাও অযুগ্ম সংখ্যা, কিন্তু ঠিক পরে কি থেকে গেল? 17। তো ক্রমিক অযুগ্ম সংখ্যা কাকে বলে? 15 17 19, এদেরকে বলা হবে যে 15 আর 17 পরস্পরের ক্রমিক অযুগ্ম সংখ্যা, অর্থাৎ 15 ঠিক পরেই রয়েছে 17। কিন্তু কেউ যদি বলে 15 19, এরাও অযুগ্ম সংখ্যা কিন্তু ক্রমিক নয়, কারণ 15 ভেতরে 17টা আমরা মিস করে দিয়েছি। আমরা পাশাপাশি অযুগ্ম সংখ্যাগুলোকে আমরা বলবো ক্রমিক অযুগ্ম সংখ্যা। তো একটা অযুগ্ম সংখ্যা থেকে তার ক্রমিক অযুগ্ম সংখ্যা নির্ণয় করতে হলে প্রথম অযুগ্ম সংখ্যার সাথে কত যোগ করতে হচ্ছে? 2। 4 যোগ করলে ক্রমিক থাকবে না, দূরে চলে যাবে। তাহলে এখন আমরা এর যদি অযুগ্ম সংখ্যাটা, এই অযুগ্ম সংখ্যাটার ক্রমিক অযুগ্ম সংখ্যা নির্ণয় করি তাহলে এর সাথে আর কত? শুধু 2 যোগ করে নিতে হবে। তাহলে 2x প্লাস 1 প্লাস 2 সমান 2x প্লাস 3 একা দিয়ে, তাই না? এই যে দুটো অযুগ্ম সংখ্যা আমরা পেলাম, এই অযুগ্ম সংখ্যা দুটো ধরলাম, এই সংখ্যা দুটো কি বলেছে? গুণ করলে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা গুণ করলে কি হবে? 143 এর সমান হবে।
অর্থাৎ 2x প্লাস 1 এর সাথে 2x প্লাস 3 গুণ করলে যদি আমরা শর্তানুসারে কি করব 2x প্লাস 1 এই অযুগ্ম সংখ্যার সঙ্গে তার ক্রমিক অযুগ্ম সংখ্যা অর্থাৎ 2x প্লাস 3 গুণ করলে গুণফলটা কত সমান হবে 143 এর সমান হবে। তো সমান আমরা 143 দিলাম, এইভাবেই তো সমীকরণ পাবো আমরা। দেখো এখন শুধু সিম্পলিফাই করে নিলে সমীকরণটা পেয়ে যাবো। 2x প্লাস 2x এর সাথে 2x গুণ করলে 4x স্কয়ার, 2x এর সাথে 3 গুণ করলে 6x, 2x এর সাথে 1 গুণ করলে 2x এবং 3 এর সাথে 1 গুণ করলে 3 সমান 143। আমরা ওই 143 কে বাম পক্ষে নিয়ে আসবো। 4x স্কয়ার, 6x এবং 2x যোগ করলে 8x প্লাস 3, 143 বাম পক্ষে আসলে মাইনাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে। অতএব 4x স্কয়ার প্লাস 8x 143 থেকে 3 যোগ অর্থাৎ 140 মাইনাস থাকছে। তোমরা বলবে যোগ করলাম, আসলে যোগ না, মাইনাস 143 তার থেকে 3 আরো বিয়োগ হয়, এটা উল্টো রকম বিয়োগ, তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসে পড়ে হবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে 140 সমান কত হবে 0। এখন আমরা কি করব, আমি সমীকরণ গঠন করার যে নিয়ম প্রথম ক্লাসে বলেছিলাম যে একটি সমীকরণের দুই পক্ষকে সমান সংখ্যা দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে যোগ বা গুণ বা ভাগ বা বিয়োগ করতেই পারি। তো আমরা এখন এই সমীকরণের বাম পক্ষকে এবং ডান পক্ষকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করে নেব সমীকরণটাকে, ঠিক আছে? সেটি কি? সেটি হচ্ছে 4। যদি 4 দিয়ে ভাগ করে নিই 4x স্কয়ারকে, তাহলে কি দাঁড়াবে? শুধু x স্কয়ার। যদি 8x কে 4 দিয়ে ভাগ করে নিই তাহলে দাঁড়াবে 2x। যদি 140 কে 4 দিয়ে ভাগ করে নিই দাঁড়াবে 35। যদি শূন্যকে, ডান পক্ষকেও তো 4 দিয়ে ভাগ করতে হবে, শূন্যকে 4 দিয়ে ভাগ করে নিই, শূন্যের সংখ্যাকে তুমি যত দিয়ে ভাগ করো না কেন শূন্যই পাবে, তাই না? তাহলে 0। অর্থাৎ এটি হচ্ছে সেই নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তো আমরা লিখবো যে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হচ্ছে বা হলো x স্কয়ার প্লাস 2x মাইনাস 35 0। প্রশ্নটি কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যা আমরা ধরে নিলাম, একটি সংখ্যা x এবং x এর ক্রমিক সংখ্যা কত, যে কোনো সংখ্যার ক্রমিক সংখ্যা কত। যদি আমায় বলা হয় 5 এর ক্রমিক সংখ্যা কত, 5 এর ক্রমিক সংখ্যা 6, ঠিক পরের সংখ্যাটাই, তাহলে কোন সংখ্যার ক্রমিক সংখ্যা মানে তার সঙ্গে 1 যোগ করে পরের সংখ্যাটি বের করে নেওয়া, ঠিক আছে? তো ধরি একটি সংখ্যা x এবং তার ক্রমিক সংখ্যা x প্লাস 1, ঠিক আছে? এখন কি বলেছে যে এই ক্রমিক সংখ্যা দুটির বর্গের সমষ্টি হবে 313 এর সমান। তো এই ক্রমিক সংখ্যা দুটির বর্গ এবং তাদের সমষ্টি, অর্থাৎ এই সংখ্যার বর্গ কত, শর্তানুসারে আমরা লিখতে পারি যে এই সংখ্যার বর্গ অর্থাৎ x স্কয়ার এবং x প্লাস 1 এর বর্গ x প্লাস 1 তার স্কয়ার, এদের বর্গের কি সমষ্টি মানে যোগফল কত হবে 313 এর সমান। আমরা সিম্পলিফাই করি, x স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 313, x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 313 বাম পক্ষে চলে আসলে মাইনাস 313 সমান 0। ওকে, x প্লাস x মানে x স্কয়ার প্লাস x স্কয়ার, দুটো x স্কয়ার প্লাস দুটো x, 313 এক কমে গেলে হবে মাইনাস 312 সমান 0। এখন আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, ডান পক্ষকেও বাম পক্ষকেও। তাহলে 2x স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার
2x কে 2 দিয়ে ভাগ করলে x মাইনাস 312 কে 2 দিয়ে ভাগ করলে 156 সমান 0। ঠিক আছে, এটি হচ্ছে উত্তর এই প্রশ্ন। এখন দেখো 6 এর 1 নম্বর প্রশ্ন। 6 এর 1 নম্বর প্রশ্নে বলছে আসলে এখানে বিভিন্ন বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতিগুলো থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে। প্রথম বিবৃতিটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একটি আয়তাকার ক্ষেত্র তোমরা চিনো, এই ধরনের ক্ষেত্রকে বলা হয় আয়তাকার ক্ষেত্র। এর কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কিভাবে বের করতে হয়, যে কোনো একটি কৌণিক বিন্দুকে তার বিপরীত কৌণিক বিন্দুর সাথে যদি যুক্ত করি আমরা, তাহলে যে সরলরেখাটি পাবো সেটিকে বলা হবে তার কর্ণ। এখানে এই সরলরেখাটি হচ্ছে কর্ণ। এর দৈর্ঘ্য বলে দেওয়া হচ্ছে 15 মিটার এবং এর বলা হয়েছে যে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো আমরা প্রস্থ যদি ধরে নিই x মিটার, এই হচ্ছে প্রস্থ এবং এটি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ x প্লাস 3 মিটার হবে এর কি দৈর্ঘ্য। আমাদের বলা হয়েছে এখান থেকে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। ঠিক আছে, আমরা কোন আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করি? কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করি, কর্ণ সমান হয় √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, অথবা এই অঙ্কটিকে দুটো নিয়মও করতে পারি আমরা। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি হচ্ছে তার ভূমি, এটি লম্ব এবং এটি অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের কি জানি, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমরা সেভাবেও করতে পারি। ঠিক আছে, তো আমরা এই আয়তাকার ক্ষেত্রের নাম দিচ্ছি এ বি সি ডি। আমরা ধরি যে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ x মিটার, অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য x প্লাস 3 মিটার। আয়তাকার ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এটি কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এখন ABC লিখবো আমরা। এখন সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই কি পাই, যে অতিভুজ অর্থাৎ AC স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ BC স্কয়ার প্লাস AB স্কয়ার। ঠিক আছে, কেন আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন AC এর মান কত, 15 স্কয়ার সমান BC এর মান কত, x প্লাস 3 তার স্কয়ার প্লাস AB এর মান কত, BC এর মান হচ্ছে BC এর মান x স্কয়ার, AB এর মান x প্লাস 3 স্কয়ার। 15 যদি বর্গ করি আমরা তাহলে 225 সমান x স্কয়ার x প্লাস 3 তার হোল স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস 2x3 প্লাস 3 স্কয়ার। আমরা সমস্তটাকেই বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে x স্কয়ার আর x স্কয়ার, দুটো x স্কয়ার বাম পক্ষে আসলে প্লাস থেকে মাইনাস হবে, 3 দিয়ে 6x বাম পক্ষে আসলে মাইনাস হলো, 3 3 9 বাম পক্ষে আসলে মাইনাস হলো এবং 225 তো রয়েছেই, এটা বাম পক্ষে ছিল বাম পক্ষেই থাকলো, ডান পক্ষে কিছুই নেই, শূন্য থাকলো। তাহলে মাইনাস 2x স্কয়ার মাইনাস 6x 225 থেকে 9 বাদ দিলে 216 সমান 0। এখন আমরা দুই পক্ষকেই -2 দিয়ে ভাগ করব, তাহলে
3x স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার এবং মাইনাস 2x দিয়ে ভাগ করলে মাইনাসটাও কেটে যাবে অর্থাৎ x স্কয়ার। একে অর্থাৎ মাইনাস 6x কে এবার যদি আমরা মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে মাইনাস মাইনাস 2 3 এর 6 তাহলে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 3x মাইনাস 2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস থাকবে এবং 2 দিয়ে ভাগ করলে 108 সমান 0। তাহলে এটি হচ্ছে সেই নির্ণয়ের দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন আমরা যাব 6 এর 2 নম্বর প্রশ্নে। 6 এর 2 নম্বর প্রশ্নটি বলছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অর্থাৎ 80 টাকাতে তিনি কয়েক কেজি চিনি ক্রয় করেছেন, যদি তিনি আরো 4 কেজি বেশি, যত কেজি পেয়েছেন 80 টাকায়, আরো 4 কেজি বেশি চিনি যদি ওকে পেতে হয় তাহলে দাম নিশ্চয়ই কম দিতে হবে, কারণ টাকা তো 80 টাকা আছে, টাকা তো বেশি নেই। ঠিক আছে, যত দাম কম হবে চিনি তত বেশি পাবে। তাহলে 4 কিগ্রা বেশি পেলে দাম কত কমবে? বলছে 1 টাকা করে কেজি, প্রতি কেজিতে 1 টাকা কমিয়ে দিলেই হবে। তো আমরা ধরি যে 80 টাকায় তিনি x কিগ্রা চিনি ক্রয় করেন। প্রথমে কত কেজি কিনেছেন সেটা তো আমরা জানি না, ধরিনি, যে ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেন। ঠিক আছে, তাহলে 80 টাকায় যদি x কিগ্রা চিনি কেনেন তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? আমি তোমায় বললাম যে 150 টাকায় তুমি 10 কেজি চিনি কিনেছো, তাহলে 1 কেজির দাম কত? 15 টাকা করে, 15 10 150, তাহলে 150 কে তুমি 150 টাকাতে কিনেছো কত কেজি? 10 কেজি, তাহলে 1 কেজির দাম কত? 15 টাকা। কিভাবে পাওয়া আসলো? এই কিগ্রা এবং 150 টাকা এটা নিয়ে কিনেছো কত কেজি? 10 কেজি। দাম কত পাবে? এই টাকাটাকে তুমি চিনির সব পরিমাণ দিয়ে ভাগ করে দাও, তাহলে 15। তাহলে কোন বস্তুর দাম নির্ণয় করতে হলে মোট দামটাকে ওই চিনির পরিমাণ দিয়ে বা বস্তুর পরিমাণ দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে মোট দাম কত? 80 টাকা। কত কেজি? x কেজি। তাহলে 80 টাকাকে x কেজি দিয়ে ভাগ করলে কত টাকা করে কেজি প্রতি পাচ্ছি সেটা আমরা নির্ণয় করতে পারবো। তোমরা সহজে ঐকিক নিয়মও করতে পারো যে x কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত টাকা। অতএব 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা, তাই তো? যদি 10 কেজি থাকতো তো 10 কেজি দিয়ে ভাগ করতাম, 8 টাকা করে পেতাম। x কেজি আছে, x কেজি দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, ওকে। এখন চিনির পরিমাণ বেশি নিতে হবে, কত? 4 কেজি বেশি। এখন চিনির পরিমাণ কত? বেড়ে হলো x প্লাস 4 কিগ্রা, তাই তো? 4 কিগ্রা বেশি, অর্থাৎ আগে পাচ্ছিল x কিগ্রা, এখন পাবে x প্লাস 4 কিগ্রা। তাহলে 80 টাকাতেই কিন্তু চিনি বেশি নিচ্ছে, তাহলে এখন চিনির দাম কত হবে? 80 টাকাতে x প্লাস 4 কেজি পাচ্ছে, তো 1 কেজি চিনির দাম এখন 1 কিগ্রা চিনির দাম কত হবে? 1 কিগ্রা চিনির দাম হবে 80 টাকাকে এই চিনির পরিমাণটা দিয়ে এখন যে চিনিটা কিনছে সেটা দিয়ে ভাগ 80/x প্লাস 4 টাকা। আচ্ছা, এখন প্রথমে x কেজি পাচ্ছিল, তখন দাম কত? 80/x টাকা। এখন বেশি চিনি কিনছে ওই টাকাতেই, তাহলে এখন চিনির দামটা কমবে না? চিনির দাম কম হবে, কারণ এখন 80 কে যদি আমরা x দিয়ে ভাগ করি যত টাকা পাবো
80 কে x+4 দিয়ে বেশি সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে তত পাবো কি? কমে যাবে না ভাগ করলে, তাহলে কম টাকা পাবো। কত কম? প্রশ্নে বলেছে এখন 1 কেজি চিনির দাম হবে 1 টাকা করে কম। প্রশ্ন দেখো যে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, তাহলে বেশি দাম এখন কোথায় আছে? এখানে বেশি দাম আছে এবং এখানে কম দাম আছে। কত কম? 1 টাকা। তাহলে আমরা যদি এর সঙ্গে 1 টাকা যোগ করে দিই, কম আছে 1 টাকা যুক্ত করে দিই, তাহলে এর সমান হয়ে যাবে, লিখব শর্তানুসারে 80/x, এটি সমান হবে কার সমান? 80/x+4 এর। কখন? যখন এর সঙ্গে 1 টাকা আমরা আরো বেশি যোগ করব। ঠিক আছে, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। প্রথমে তোমরা একটা জিনিস বলো, x বড় না x+4 বড়? x বড়, তাহলে 80 কে x ছোট, 80 কে যদি x দিয়ে ভাগ করি, সকল ধরে নাও যে x এর মান এখানে 10, তাহলে 80 কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 8। কিন্তু যদি 80 কে 14 দিয়ে ভাগ করি 8 পাবো? কম পাবো। সেই জন্য এর সঙ্গে আরো 1 যোগ করলে তাহলে এর সমান হবে। সেই জন্য আমরা 80/x+4 এর সাথে 1 যোগ করেছি। প্রশ্নে বলেছিল যে 1 কম হবে, তো 1 যোগ করে নিলেই এর দামের সমান হবে। এখন আমরা সরল করে নেব। 80/x সমান ভগ্নাংশের যোগ করব। নিচে কিছু না বলতে 1, x+4 হলো লসাগু, x+4 x+4 মিলে যাবে, থাকবে 80 প্লাস x+4 কে 1 দিয়ে ভাগ করলে x+4 এবং ওই x+4 কে উপরের 1 দিয়ে গুণ করলে x+4। ঠিক আছে, 80/x সমান 80 আর 4 এ 84 প্লাস x/x+4। আমরা যদি বজ্র গুণন করি তাহলে কি দাঁড়াবে? বজ্র গুণন করলে x এর সাথে 84 গুণ করলে 84x, x এর সাথে x গুণ করলে x², x এর সাথে 80 গুণ করলে 80x, 4 এর সাথে 80 গুণ করলে 320। 84x, 80x টা এই পক্ষে যদি চলে আসে তাহলে মাইনাস হয়ে গেল, প্লাস x² মাইনাস এই 320 বাম পক্ষে আসলে মাইনাস, ডান পক্ষে কিছু থাকলো না, শূন্য। 84x, আচ্ছা x² টাকে শুরুতে লিখি আমরা দ্বিঘাত সমীকরণে সাজানোর জন্য। x² 84x থেকে 80x বাদ দিলে 4x মাইনাস 320 সমান 0। এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয়ের দ্বিঘাত সমীকরণ উপরের বিবৃতিটি থেকে। এখন আমরা যাব 6 এর 3 নম্বর প্রশ্নে। 6 এর 3 নম্বর প্রশ্নটি বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। ধরে নাও এটি একটি স্টেশন এবং এটি একটি স্টেশন, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 কিমি, তাই তো? একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। এই ট্রেনকে আমরা ধরলাম এটি হচ্ছে প্রথম স্টেশন, এটি হচ্ছে দ্বিতীয় স্টেশন। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল সমবেগে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি। ঠিক আছে, ঘন্টায় 5 কিমি বেশি হলে প্রথমে একটা নির্দিষ্ট বেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। আমরা বেগ কিন্তু জানি না, তো ধরি যখন গেল প্রথমে ট্রেনটির বেগ, কারণ প্রথমে যে বেগে গিয়েছে বলছে গেল একটা নির্দিষ্ট বেগে, কিন্তু যদি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো আরো পরে গতিবেগটা বাড়বে। তো প্রথমে গতিবেগ কত ছিল সেটাই তো আমরা জানি না। আমরা প্রথমে ট্রেনটির বেগ ধরলাম x কিমি ঘন্টাতে, মানে x কিমি প্রতি ঘন্টায়। তো ধরি প্রথমে ট্রেনটির বেগ x কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এখন বলো যে 300 কিমি যেতে কত সময় লাগবে? 1 ঘন্টায় যাচ্ছে x কিমি, 300 কিমি যেতে কত সময় লাগবে? এই 300 কে x কিমি দিয়ে ভাগ, ধরো মোট আছে 300 কিমি দূরত্ব, 1 ঘন্টায় যাচ্ছে 100 কিমি করে,
তাহলে কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা না? কিভাবে? ওই 300 কে 100 কিমি দিয়ে ভাগ করতাম, কিন্তু এখানে x কিমি রয়েছে, তো আমরা x কিমি দিয়ে ভাগ করব 300 কে। অতএব যেতে সময় লাগবে 300/x ঘন্টা, তাই তো? এখন গতিবেগ বাড়াচ্ছে, কত? ঘন্টায় 5 কিমি করে। আগে ছিল x কিমি, এখন 5 কিমি করে বাড়াবো। এখন গতিবেগ বেড়ে হলো কত? x তো ছিল এবং 5 আরো বাড়ালাম, x প্লাস 5 কিমি পার ঘন্টা, তাই তো? এখন 1 ঘন্টায় আর x কিমি যাচ্ছে না, এখন গতিবেগটা বেড়ে গেল, 5 কিমি আরো বেড়ে গেল, তাহলে সময়টা কম লাগবে যেতে। তাহলে এখন যেতে কত সময় লাগবে? এখন যেতে সময় লাগবে কত? মোট কত? 300 কিমিতে যাচ্ছে, কিন্তু গতিবেগটা বেশি, তাহলে 300 কিমি। এখন গতিবেগ কত? 1 ঘন্টা x প্লাস 5 কিমি করে। 300 কিমি যেতে সময় কত লাগবে? ওই 300 কিমিকে গতিবেগ দিয়ে x প্লাস 5 দিয়ে ভাগ করে নাও, এত ঘন্টা। তাহলে প্রথমে যেতে সময় লেগেছিল 300/x ঘন্টা, এখন যেতে সময় লাগছে 300/x প্লাস 5 ঘন্টা। তাহলে আগে গতিবেগ কম ছিল, এখানে সময় বেশি লেগেছে নিশ্চয়ই, এখন সময়টা কম লাগার কথা। তাহলে কত সময় কম লাগবে? 2 ঘন্টার সময় কম লেগেছে। এখন সময় কত? এই যে ঘন্টাটা পেয়েছি, এটা কত ঘন্টা? এই ঘন্টা থেকে 2 ঘন্টা কম, এখানে আরো 2 ঘন্টা আমরা যুক্ত করে নিই, তাহলে ওর সমান হয়ে যাবে না? তাহলে আমরা করব এর সাথে 2 ঘন্টা যুক্ত করে নিয়ে এটাকে এর সমান করব। অতএব শর্তানুসারে এটা বেশি আছে ঠিকই, x/300, ওটা এর সমান হবে কখন? যখন এখানে কম আছে 2 ঘন্টা, 2 ঘন্টা যুক্ত করে নেব, 300/x প্লাস 5 প্লাস 2। আগের অঙ্কের মতো আমরা সমাধান করব। 300/x সমান x প্লাস 5 হলো লসাগু, 300 প্লাস x প্লাস 5 কে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 10। 300/x সমান x প্লাস 5, 300 আর 10 এ 310 প্লাস 2x। বজ্র গুণন করব, 310 এর সাথে x গুণ করলে 310x এবং x এর সাথে 2x গুণ করলে 2x স্কয়ার সমান x এর সাথে 300 গুণ করলে 300x, 5 এর সাথে 300 কে গুণ করলে 5 3 1500। ঠিক আছে, 310 থেকে 300x বাম পক্ষে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস থেকে প্লাস 2x স্কয়ার আছেই। ঠিক আছে, তাহলে 310x 300x এবং 2x স্কয়ার, বাকি থাকছে 1500। তাহলে এটাও যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি মাইনাস 1500 হয়ে যাবে এবং ডান পক্ষে 0 পড়ে থাকছে। আমরা 2x টাকে আগে নিয়ে আসলাম, 2x স্কয়ারটাকে, 310x থেকে 300x বাদ দিলে 10x মাইনাস 1500 সমান 0। অতএব 2x স্কয়ার মাইনাস 10x 1500 আর 0 সমস্ত গুলোকে ডান পক্ষ বাম পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 2x স্কয়ারকে 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার, 5x কে 2 দিয়ে ভাগ করলে 10x কে 2 দিয়ে ভাগ করলে 5x, 1500 কে 2 দিয়ে ভাগ করলে 750 এবং 0 কে 2 দিয়ে ভাগ করলে 0। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে সমীকরণটি যেটি আমাদের গঠন করতে হবে। ওকে, এখন যাব আমরা 6 এর 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে বলছে যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে ক্রয় কত টাকায় করেছিলেন সেটাই কিন্তু বলা হয়নি, বিক্রি কত টাকায় করেছেন সেটা বলা হয়েছে। তো আমরা ধরে নিই যে ক্রয় মূল্য, ঘড়িটি ক্রয় মূল্য সমান x ধরি। ঠিক আছে, এবার আমরা পুরো অঙ্কটা পড়ি এবং অঙ্কটা বিভিন্ন রাশিগুলোকে সাজিয়ে লিখি। বলছে একজন ঘড়ি বিক্রেতা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো।
তাহলে আসলে এখন আমরা দেখি যে x টাকায় কিনে 336 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ কত টাকা হয়েছে? লিখবো যে ঘড়িটির বিক্রয় মূল্য সমান 336 টাকা। অতএব লাভ কত টাকা হলো? আচ্ছা, যদি লাভ করতে হয় কোন একটা বস্তু, তাহলে য টাকায় কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে বিক্রি করেছি 336 টাকায় এবং কিনেছিলাম x টাকায়, তাহলে বিক্রয় মূল্যটা বেশি হবে না? 336 টাকা বেশি। তাহলে ওই কয় টাকায় বিক্রি করেছি সেটা থেকে কয় টাকায় কিনেছি সেটা বিয়োগ করলে এই লাভটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আবার আরেকটা শর্ত অনুযায়ী আমরা লাভ বার করতে পারি। কিরকম দেখো, বলছে তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন শতকরা তত টাকা লাভ হয়। তো ঘড়িটি কিনেছিলেন x টাকায়, শতকরা তত টাকাই লাভ, অর্থাৎ x এর x%। এখন লিখবো আবার শর্ত অনুযায়ী কি করতে পারি? লাভ লাভ বলেছে কত? যত টাকায় কিনেছিলেন তত পার্সেন্ট। তাহলে x টাকায় কিনেছিলেন তার x% লাভ। ঠিক আছে, এই লাভের অঙ্ক তোমরা আগে নিশ্চয়ই করেছো। বলেছে যত টাকায় কিনেছিলেন তত টাকা তত পার্সেন্ট, তাহলে x টাকায় কিনেছিলেন x এর x% লাভ। এটা গুণ হয়ে যায় x%, পার্সেন্টটাকে x/100 আকারে লিখতে হয়, x%, এটা হয় x/100, অর্থাৎ এই পার্সেন্ট মানে 100 প্রতি 100-তে। তাহলে x × x, x² / 100 টাকা। এখন বলো, হিসেব তুমি যেভাবেই করো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে যে যত টাকা লাভ হবে, ওই একই মানুষটা অন্যরকম ভাবে হিসেব করলেও ঠিক একই টাকাই লাভ হবে, কারণ ওই একটা ঘড়ি কেনা বেচা করা হচ্ছে। তাহলে প্রথমে দেখলাম আমরা হিসাব করে যে এত টাকা লাভ হচ্ছে, পরে হিসাব করে দেখছি এত টাকা লাভ হচ্ছে, দুটো লাভ তো সমান, ওই একটা ঘড়ি। তাহলে আমরা বলতে পারি যে এই লাভটা আর এই লাভের পরিমাণটা সমান হওয়া উচিত। আমরা নিশ্চয়ই এখান থেকে লিখতে পারি যে x² / 100 সমান 336 মাইনাস x। তাহলে নিচে কিছু নেই, আর বজ্র গুণ করলে x², 336 এর সঙ্গে 100 গুণ করলে 336, দুটো শূন্য বেরিয়ে যাবে, শুধু 100 সাথে মাইনাস x গুণ করলে মাইনাস 100x। এখন আমরা সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো। x² 100x বাম পক্ষে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস থেকে, এবং 33,600টা বাম পক্ষে আসলে 33,600 মাইনাস হয়ে যাবে সমান 0। অ্যাকচুয়াল রেজিস্টার দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। ওকে, একটা এই অঙ্কগুলো করার সময় আমাদের শর্তটা বুঝে নিতে হবে, এবং শর্তটা বুঝে যেমন হওয়া উচিত সেটা লিখে নিয়ে শেষে আমরা সমান করতে বলবো সমান করবো, যা করতে বলবো তাই করবো, এটা সমীকরণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা